আপনারা চান না? আমি শুনতে পাইনি, জোরে বলেন। যদি চান এরপর থেকে শৃঙ্খলা মানতে হবে। পৃথিবীর কোথাও শৃঙ্খলা ছাড়া কোনো জনগোষ্ঠী বড় কোনো কাজ করতে পারেনি। তা আমি তরুণদের সঙ্গে রাগ করেছি যে তোমরা প্রথম থেকে উচিত ছিল কাউকে যদি আমরা 10 মিনিট করে বক্তৃতা, ঠিক 10 মিনিট করে বক্তৃতা দেওয়া উচিত ছিল। আমি 10 মিনিটের জন্য তরিয়েছিলাম, অসুবিধা নেই। তাহলে আমাদের মধ্যে শৃঙ্খলা বোধ নাই। যদি আমরা শৃঙ্খলা শিখতে না পারি আমরা কিন্তু বড় কাজ কিচ্ছু করতে পারবো না। শৃঙ্খলা অর্থটা কি? শৃঙ্খলা ওই যে আমি কি বললাম, আজকে আমরা অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চাই, কেমন বাংলাদেশ চাই এটা নির্ভর করবে আমি কেমন। আমরা যখন গণ অভ্যুত্থান করেছিলাম তখন কিন্তু আমাদেরকে পরিকল্পনা করতে হয়েছে, যোগাযোগ করতে হয়েছে, ভাবতে হয়েছে, ফোকাস থাকতে হয়েছে, সুনির্দিষ্টভাবে আমাদের কি করতে হয়েছে, আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখতে হয়েছে। এর মানে কি? যে শত্রুর প্রতি আমাদের সকলের চোখ একত্র নিবদ্ধ থাকতে হয়েছে। ফলে আমরা জয়ী হয়েছি, আর শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? তাহলে আগামী দিনে আমরা কি করব? এই যে প্রশ্নটা তুললাম, আমি কেমন বাংলাদেশ চাই, এটা নির্ভর করবে আপনি কেমন। খুব পরিষ্কার, যেমন প্রজা তেমনি কিন্তু রাজা। ভাববেন না যে শেখ হাসিনা একমাত্র দায়ী, আপনারা কিন্তু সমানভাবে দায়ী। তাহলে আগামী দিনে কি করতে পারবেন এটা কিন্তু আমরা নিজেরা কি করতে চাই, আমরা কোথায় সুনির্দিষ্ট, আমরা কোথায় দৃষ্টিটা নিবদ্ধ, সেটা করতে পারলে আমরা খুব তাড়াতাড়ি অগ্রসর হব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্ন আমি কিছু বিষয় পরে দ্রুত শেষ করার চেষ্টা করব। এই যে নিবদ্ধ হওয়ার কথাটা যখন বলছি, খেয়াল করেন, এই নিবদ্ধ রাখার প্রথম পথ হচ্ছে এই যে গণ অভ্যুত্থানটা ঘটে গেল, এটা কি বিজয় হয়েছে না হয় নাই? বলেন, আমরা কি জয়ী হয়েছি? জোরে বলেন। এই কেউ কেউ বলতেছে হয়েছে, কেউ কেউ বলতেছে হ্যাঁ না না, আমরা জয়ী হই নাই, আমরা ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার কারণটা কি? কারণ আমরা এখনো মব কোনো একটা ঘটনা করলে আমরা ঝাঁপাই করি আবেগের দ্বারা। আবেগের দ্বারা কখনো কোনো বড় কাজ করা যায় না। তাহলে খুবই নিবদ্ধ থাকতে হবে আমার দেশটা আমি কী অর্জন করতে চাইছি। গণ অভ্যুত্থানের মানে হলো পুরনো ব্যবস্থাকে উৎখাত করে দিয়ে নতুন ব্যবস্থার পত্তন। আমি আবারও বলি, গণ অভ্যুত্থান কথাটার মানে হলো জনগণ যখন উত্থিত হয়, জনগণ যখন দাঁড়ায়, তখন তাকে দৃশ্যমান দেখা যায়। এর আগে জনগণ কিন্তু দেখা যায় না তাকে। সে কি জন্য দাঁড়িয়েছে? সে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করতে চায় এবং উৎখাতের মধ্য দিয়ে সে একটা নতুন ব্যবস্থা পত্তন করতে যায়। তরুণদের ভাষায় সেটা হলো নতুন বাংলাদেশ। ফলে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, এটা আসল কাজ। কি করে গঠন করব? আজকে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি কি করে নতুন বাংলাদেশ গঠন করবেন, কোন ধারণা আছে? কি করে করবেন? বুঝলাম তো, তত্ত্ব বললেন, করবেন কি করে? তা আজকে সকাল থেকে উঠে আমরা আলোচনা করতে পারতাম যে আমরা পরাজিত হয়েছি, যেহেতু আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে, আমরা যেহেতু রাষ্ট্র বুঝি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা আইন বুঝি না, অথচ আমরা এই বসে আছে কলেজে বুঝি না বলে আজকে শত্রু কিন্তু প্রতিবিপ্লব ঘটিয়েছে সংবিধানের নামে, আইনের নামে। আপনি বুঝতে পারেন না। আপনার ঘর থেকে আপনার সম্পদ যেটা আপনি জয় করেছিলেন, যার জন্য সাব্বির হাসান মনি শহীদ হয়েছে, আপনার কাছে তারা নিয়ে চলে গেছে। এখন ক্ষমতায় কারা আছে? কারা? আপনি না, কারা ক্ষমতায় আছে? সেনাবাহিনী। এবার বসে বসে গান করেন, মুক্তিরও মন্দিরের সোপান্তরে গানটা করেন আর খালি কান্নাকাটি করেন। এভাবে তো রাজনীতি হয় না রে ভাই। তরুণদের তো রাজনীতি শিখতে হবে, বুঝতে হবে রাজনীতি কি। তাহলে কেন এটা সাংবিধানিক বিপ্লব? সেটা হলো এই
যে জনগণ যখন উত্থিত হয়, জনগণ যখন উত্থিত হয়, দাঁড়ায়, তখন এটাকেই বলে গণতন্ত্র। বুঝলাম? জনগণ দাঁড়িয়েছে, তাকে দৃশ্যমান গণ অভ্যুত্থানের মধ্যে যে সে রাস্তায় নেমে এসছে, আগের চাকে রাস্তায় দেখা যায়নি, এখন সে ঐক্যবদ্ধ, তার একটা সামষ্টিক ইচ্ছা এখন দেখতে পাচ্ছি সামনে, পরিষ্কার সামনে। সেই কিন্তু দাঁড়িয়ে যখন গেছে, তাকে যখন দেখা যাচ্ছে, এইটাকেই গণতন্ত্র বলে। এটাকেই গণতন্ত্র বলে। এই যে গণতন্ত্র, এর আইনি নাম কি? এর আইনি নাম হচ্ছে পপুলার সভরেন্টি, গণসার্বভৌমত্ব। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। দেখুন, আমি শব্দ দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সংবিধানে আছে, আপনারা পড়েন না। এখন যদি বহু রকম কেচ্ছা গান আর এদিকে ওদিকে ঘোরান, তো কিছু বলেন না। কত বড় সেনাবাহিনী আপনাদেরকে রাত্রিমেলায় বের করে দেবে, ছাত্র আপনারা। লোকেই বলবে এই পোলাপাইনদের জন্য দেশের এই দুর্দশা, বলবে না? বলবে কিনা বলবে? তাহলে আপনারা সতর্ক হচ্ছেন না কেন? তাহলে তো আলোচনা করতে হবে, সারাটা দিন আলোচনা করতে হবে যে কী করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছে, করতে পারি নাই, এটাকে আমরা কী করে পূর্ণ করবো, এটাই তো আলোচনার বিষয়। তো আলোচনা করতে হলে প্রথম হলো আমাদের চিন্তার যে বিভ্রান্তি, আমাদের চিন্তার মধ্যে এসব দোষ, সেই দোষগুলো কাটাতে হবে। ঠিক আছে? সমস্যাটা কী হয়েছে? সমস্যাটা হচ্ছে ফ্যাসিস্ট স্টেট সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে। শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল। এখন আপনি গণ অভ্যুত্থান করার পরে কি করেছেন? আপনি সেই সংবিধানের যিনি ফ্যাসিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত, তার কাছে তাকে শপথ নিয়েছেন। তারা বলেছেন আমি এই শেখ হাসিনার সংবিধান ঊর্ধ্বে রাখবো, বলছে না? আপনারা দেখেন না কি বলেছে? আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব। আপনাদের করতে দিয়েছেন, তখন প্রতিবাদ করেন না কেন? আমি একা প্রতিবাদ করতে হচ্ছে কেন? তার মানে আপনার মুখে যেটা বলেন, মনে যেটা বলছেন, এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই। আপনার এদিক ওদিক চলে যাচ্ছে। পৃথিবীর কোথাও কোনো জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারে নাই যখন সে ফোকাস, দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন, যোদ্ধার মতন, যে এইটা আমি জয় করবো, আমি উৎখাত করবো শেখ হাসিনাকে, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো। ও বইটি পালিয়েছে, আপনারা লাফালাফি শুরু হয়েছে। ওদের ঠিকই করে দেবো, দাবি দিয়েছে আমি এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে, তো ওর ছেলে বলতেছে, ও বলতেছে। আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন? তো দাবি করছে না কেন? চুপকে দেখাও মেয়া, বসে আছে কেন ক্ষমতায়? কাগজটা দেখাও, দেখি সে কোথায় পদত্যাগ করেছে। আর যারা ওখানে আসছে, সেনা প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক, ব্যক্তির প্রতি আমার কোনো আক্রোশ নেই, যারাই থাকুক ক্ষমতায়, ওদেরকে বলেন দেখান আমাকে পদত্যাগ করতে, কোথায় তিনি পদত্যাগ করছেন। আপনি বুঝেছেন ষড়যন্ত্র কত গভীর? তাহলে এইটা যদি আমরা না খেয়াল করি, তাহলে কদিন পরে যে কোনো মুহূর্তে চুপ্পুর তার যে স্বাক্ষরের দ্বারা কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে। কেন? উনি কিন্তু এখনো প্রেসিডেন্ট, আর বাকিরা তাঁর উপদেষ্টা, চুপ্পুর উপদেষ্টা তারা। তিনি ইচ্ছা করলে কিন্তু কলমের খুঁটে একদিনে ফেলে দিতে পারেন। যখনই তিনি মনে করবেন যে এটা করার মতো শক্তি সমাজে আছে, তিনি কিন্তু এটা করে দিতে পারেন। এবং তার যে শক্তির যারা ভিত্তি, তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ। পুলিশে কি গেছে কাজে? পুলিশের কাজে গেছে? কাজে যায়নি। আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন পুলিশ ছাড়া? আচ্ছা, পুলিশের কাছে কি অস্ত্র আছে? কিছু অস্ত্র চুরি গেছে, আর বহু অস্ত্র আছে, এবং বহু অস্ত্র বাইরে থেকে আসছে। এখন বলেন আর কয়টা ছেলেকে, আর কয়টা মনিকে আপনারা এভাবে উপহার দেবে, উৎসব দেবে? আমাকে বলেন, বুঝে বলেন। এই যে বিশৃঙ্খলা করেন, খালি কল্পনা ফানুস ওড়ান, এটা তারা কী করবেন? এটা তো কিছু করতে পারবেন। ওরা যদি অস্ত্র নিয়ে দিদিবার নামে, আপনি কি মনে করেন যে আপনাকে এবার আশ্রয় রাখবে?
তাহলে আমাদের এবং আপনার শত্রু যারা পরিবেষ্টিত, আপনি দিল্লি পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে, তারা প্রস্তুতির কথা বলছে, পাবলিকলি বলছে, গোপনে বলছে তা না কেন? তাহলে বুঝতেছেন এগুলো ঘটনাটা এটা যথেষ্ট পরিমাণ জটিল। আবার শেখ হাসিনারই নিয়োজিত আমলারা মারপিট করতেছে একজন একজনের সঙ্গে, তারাই কিন্তু সব জনপ্রশাসনে শেখ হাসিনার ক্ষমতার প্রধান ভিত্তি ছিল। তো আপনাদের কেউ বলেন না যে জনপ্রশাসনে যারা যারা আসছে এই তালিকা ধরে এইগুলোকে বাদ দিতে হবে, বলেন না? চিনেন না আপনারা, কেউ চিনেন না, কেউ আপনারা বলতে পারবেন না কি কোথায় আছে। ইতিমধ্যে এই যাদেরকে আমরা বলি কি আয়নাঘর, বিভিন্ন রকম গুম খুনের সঙ্গে জড়িত যারা হত্যা করেছে দীর্ঘকাল, ওরা কিন্তু পালাচ্ছে। মজিবুর রহমান পালাইছে, দেখি পারেন নাকি ফেরত আনতে। তাই বন্ধুরা, তরুণ বন্ধুরা, বিপ্লব ডিনার পার্টি না, ডিনার পার্টি না, প্লিজ। উল্লাসের সময় নেই। ফলে যদি আমরা এগোতে চাই তাহলে কিছু কিছু বিষয় আমাদের তত্ত্বগতভাবে খুব পরিচ্ছন্ন থাকতে হবে। কী কী জিনিস পরিচ্ছন্ন থাকতে হবে? প্রথমত রাষ্ট্র এবং সরকার এক নয়। আমরা কারা কারা জানি রাষ্ট্র সরকার এক নয়? আমরা কি বুঝি এটা মানে কি? রাষ্ট্র এবং সরকার এক না। যদি এটা বুঝি তাহলে বুঝবো যে এর আগে পুলিশটাকে শেখ হাসিনার যে তার যে নির্দেশ শুনেছিল তারা ঠিকই করেছে। কেন ঠিক করেছে? কারণ সেই পুলিশের কাছেও সরকার মানে রাষ্ট্র। তারা কিন্তু রাষ্ট্রের কর্মচারী ভাবে না নিজেদের, তারা শেখ হাসিনার কর্মচারী ভেবেছে নিজেদের। কেন ভেবেছে? কারণ আপনি তো পরিষ্কার না, কাল যদি আপনাকে পরিষেদ দিয়ে আপনি তাই করবেন। রাজ কর্মচারীরা বা রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্র রক্ষা করে, রাষ্ট্রের চাকরি করে, সরকারের দালাল না, তারা সরকারের গোলাম না। সরকারটা নির্বাচিত করে কেন? রাষ্ট্রের যেই নির্বাচন পদ্ধতি আছে সেই নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে আমরা নির্বাচিত করি। রাষ্ট্র কিন্তু আলাদা জিনিস, রাষ্ট্র গঠন করতে হয়। আমি আবার বলি, রাষ্ট্র গঠন করতে হয়, আগে বানাতে হয়। বানাতে হয় বাড়ির মতো, বাড়ি যেমন করে বানাই তেমনি করে বানাতে হয় যেখানে আমরা বাস করব। 72 সালে কি আমরা রাষ্ট্র বানাতে পেরেছি? কেন পারিনি? কারণ যাদেরকে আমরা রাষ্ট্র বানাতে বলেছিলাম তাদেরকে আমরা পাঠিয়েছিলাম পাকিস্তানে। তারা পাকিস্তান বানাবার কথা তাদের, পাকিস্তানের সংবিধান রচনার কথা তাদের। তো তারা LL4 অধীনে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এটা কে দিয়েছিল? দিয়েছিল ইয়াহিয়া খান। মানে সেনাবাহিনীর লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে তারা নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হয়েছিলেন কোথার জন্য? পাকিস্তানের গণপরিষদের জন্য, বাংলাদেশের জন্য। তারা দেশ যখন স্বাধীন হলো তখন তো উচিত ছিল আরেকটা গণপরিষদ করার, কারণ বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ নাকি? স্বাধীন হয়েছে আমরা 72 সালে নাকি? নাকি স্বাধীন হয়নি? তার উচিত ছিল নতুন নির্বাচন করা, নতুন গণপরিষদ নির্বাচন করা, এবং সেই গণপরিষদে জনগণ নতুন করে গঠনতন্ত্র, নতুন রাষ্ট্র গঠন করা। এটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। 72 সালের সংবিধান পাকিস্তানি সংবিধান, কারণ পাকিস্তানে যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম এটা তাদের প্রণীত সংবিধান। তাদেরকে দেখতে বাঙালির মতো লাগে, আসলে কিন্তু তারা পাকিস্তানি আইনের ভাষা। ওকে, তাহলে এই আওয়ামী লীগ তো আপনি গত 50 বছর আপনারা পাকিস্তানিদের শাসন মেনেছেন, তাদের সংবিধান আপনারা কি করেছেন? মেনেছেন। আর যখন সুযোগ এলো এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুনভাবে নিজেদেরকে গঠন করবার, তখন আপনারা কি করছেন? বসে আছেন। আর বলে না হয়ে গেছে, আমাদের হাসিনাতে পালাইছে আর কি। দেখি ফোকাস না, কিন্তু আমরা ব্যক্তির প্রতি আমাদের আকর্ষণ, ব্যক্তির প্রতি আমাদের প্রতিহিংসা। ব্যক্তিকে সরাতে পারলে ব্যবস্থা আপনা আপনি বদলে যায় না, ব্যবস্থা থেকে যায়। সেজন্য আমাদেরকে খুব সুনির্দিষ্টভাবে যে দাবিটা আমরা করছি, যে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গিয়েছে, আমাদের দাবিটা হবে
এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট, যাকে আমরা কলা গাছ হোক কি ডক্টর ইউনূস হোক আর যেই হোক, আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করব। তিনি কে? তিনি আমাদের জনগণের অভিব্যক্তি, জনগণের যে অভিপ্রায় তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন। যেই হোক, আমরা যাকে পছন্দ করেন সে আসবেন। ডক্টর ইউনূস যদি না পারেন তো আরেক ইউনূসকে আনবো, বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক, যেখানেই পায় না কেন বাংলাদেশে, তিনি আমাদের নতুন দেশের প্রধান হবেন। কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন। তার কি কাজ? একটাই কাজ, প্রধান কাজ, যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া তিনি শুরু করবেন, যেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব। জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, এটা হালকা কোনো শব্দ না। মানে আরেকজন উকিলকে ধরে নিয়ে এসে ওই পাউত্যশালীর মতন আপনি সংবিধান লেখাবেন না, এটা হবে না। তো কী করে লিখবেন? লেকিন এই যে আলোচনা করতেছি, এখন সবাই আলোচনা করলাম, তাহলে বাংলাদেশ কেমন হবে এরকম আলোচনা করব, এরকম আলোচনা করব। আলোচনা করে আমরা নিজেরা তার সামারি করব। সামারি করে আমরা এটা আবার একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাবো। এইরকম সভাগুলোর নাম দেব গঠনতান্ত্রিক কাউন্সিল। প্রত্যেকটা মানুষ যেন তার অভিপ্রায়, তার ইচ্ছা সে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। দরকার হলে 1 সপ্তাহ হবে। কোনো বিষয়ে আমাদের মতবিরোধ থাকলে আমরা সপ্তাহ কি মাস আমরা তর্ক বিতর্ক করব, কারণ আমরা একসঙ্গে বাস করতে চাই। ফলে আমরা কোনো বিরোধ চাই না। আমাদের সঙ্গে বিরোধ কার? ফ্যাসিস্ট শক্তির সঙ্গে বিরোধ। সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের সে কিন্তু অংশ না। নতুন যে বাংলাদেশ গড়ে উঠবে সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের অংশ না। তাহলে একটা গঠনতান্ত্রিক কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে, উপজেলার ক্ষেত্রে, জেলাতে, এমনকি এখানে ঢাকা কলেজে, সর্বত্র যেখানে জনগণ কথা বলে, যেখানে জনগণ তার ইচ্ছার কথা বলে, তার অভিপ্রায়ের কথা বলে, শুধু এখানে কোনো হচ্ছে না, চায়ের দোকানে, যেখানে খুশি, বন্ধুদের আড্ডায়, আমার ইচ্ছা বাংলাদেশ এরকম হবে, আমি এরকম বাংলাদেশ চাই। জনগণকে এই কথা বলতে দেবা সমস্ত রকম শর্ত রাষ্ট্রকে প্রথমে দিতে হবে। এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রথম কাজ হচ্ছে জনগণের অভিপ্রায় শোনা। তারা কি শুনতেছে? তারা শুনতেছে কারো কথা? তো তাই গণতন্ত্র কোথায় আসবে? জনগণ তো তার কথা বলবে কি ধরনের রাষ্ট্র চায়। তাহলে প্রথম যে তার উচিত হবে জনগণ কি চায় আগে তাদের কাছে কথা শুনে। কথা শোনা তো দূরের কথা, তারা তাদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় তারা বসে যাচ্ছে। আপত্তি নেই, ভালো লোক থাকতে পারে, খারাপ লোক থাকতে পারে, কিন্তু কি ভিত্তিতে, কোন মানদণ্ডের ভিত্তিতে এই লোকগুলো বসছে সে ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই। তাদের পছন্দের কারো জামাই, কারো বন্ধু, কারো শালা বসে দিচ্ছে তারা। এটা কি ঠিক? লোকগুলো হয়তো ভালো হতেও পারে, কিন্তু আপনাকে তো জবাবদিহি করতে হবে। কার কাছে? আমরা তো লড়াই করলাম জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা জবাবদিহি নিশ্চিত করতে পারলাম না। তারা দেখেন যে ছোট ছোট কনসেপ্ট, রাষ্ট্র এবং সরকার এই দুটো আলাদা। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, ইহাকে গণতন্ত্র বলে। এই কনসেপ্ট আমরা মাথার মধ্যে নাই। আমরা গণতন্ত্র বলতে বলছি কি, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, যেন আমি আবার আগামী 15 বছর লুটপাট করতে পারি। আপনাদেরকে প্রতিবাদ করেন না, আপনাদেরকে প্রতিবাদ করেন না, কিন্তু এই যে দাবি যারা তুলছে, একদিকে এই দাবি তোলার প্রতিবাদ করেন না, অন্যদিকে কিছু কিছু লোক এখন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করছে। কেন? বিএনপি কি অপরাধ করে? বিএনপি ভুল বলতে করতে পারে, সমালোচনা করেন। তো বিএনপির কি কোনো অবদান নেই এই গণঅভ্যুত্থানে? বিএনপির কর্মীরা কি অংশগ্রহণ করে না? করেছে কিনা বলেন? করেছে। তাহলে বিএনপির প্রতি এত গোসা কেন আপনাদের? কত নির্যাতিত হয়েছে, কত হামলা মামলা, হেন কোনো কাম নাই যার বিরুদ্ধে শেখ হাসিনা তাদের দলটির বিরুদ্ধে এত কিছু করে খালেদাকে মেরে ফেলতে চেয়েছে, মিথ্যে মামলা দিয়েছে। আর খালেদা যে যদি এই যে নিরাপোষভাবে এই ফ্যাসিস্ট শক্তির সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন, বৈধতা না দিতেন,
এই গণঅভ্যুত্থান হতো না, এটা স্বীকার করতে হবে আপনাদের। তো আপনারা কোনোদিন গিয়ে খালেদা জিয়ার জন্য ফুল নিয়ে গেছিলেন? আপনার কেউ গেছেন? কেন জানলেন? উনি তো লড়ে গেছেন তার সময়, কেন জানলেন? তার মানে আপনার অকৃতজ্ঞ। একেবারে দীর্ঘ লড়াই করলেন নিজের মতন করে। তার দলের মধ্যে কিন্তু ভালো লোক নেই, কারো কথা তিনি শুনেন নাই। তিনি অসুস্থ অবস্থায় এই দীর্ঘ লড়াই করে গেছেন। কেন? এই ফ্যাসিস্ট শক্তিকে তিনি বৈধতা দেননি, এবং তার যে নির্দেশ অমান্য করে একবার নির্বাচনে যারা গেছে এদেরকে আপনারা চিনেন না, কিন্তু আমরা তাকে ফুল দিতে যাইনি। যা উচিত ছিল। তাহলে এই যে দেখেন আমাদের অন্যায়, যখন আমরা যার যে অবদান, যদি সেই জন্য তাকে আমরা স্বীকৃতি না দিই, এটা কিন্তু অন্যায়। বহু মানুষ, আপনারা ছাড়া বহু মানুষ দেশ ত্যাগ করেছে, বিদেশে বসে বসে বিভিন্নভাবে ইউটিউবের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদেরকে উজ্জীবিত রেখেছে। ওই তাদেরকে তো আপনার কোনো কৃতজ্ঞতা করেননি। এই সরকার তো বলেন না যে এদেরকে স্বীকৃতি দিতে হবে, এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা করিনি। তাহলে যখন আমরা এটা করি না, তখন কিন্তু আমাদের এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়, এবং শত্রু কিন্তু প্রবেশ করতে শুরু করে, বিভিন্নভাবে সে প্রবেশ করতে শুরু করে। ঠিক আছে? এখন তার পাশাপাশি কিছু খেয়াল করেন, আমরা গুমঘর থেকে আমাদের অত্যন্ত প্রিয় আজমি সাহেব, উনি জেনারেল, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি তাকে পছন্দ করি। তিনি বেরিয়ে এসে এমন একটা কথা বললেন যে কথাটা কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। এটা বলার কোনো দরকার ছিল না যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত আমরা এখন চাই না। এটা কি বলার সময় না? এটা কি প্রবলেম আমাদের জন্য? জাতীয় সঙ্গীত হতেও পারে, আমরা জাতীয় সঙ্গীত নাও যেতে পারি, সমস্যা নাই। কিন্তু রবীন্দ্রনাথ কী হয়েছিল? রবীন্দ্রনাথ তো একটা হিস্ট্রির অংশ। আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হয় নাই, আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেওয়া হয় নাই। এটা ভুলে যাব কিসে? যদি ভুলে যাই তাহলে কি হবে? আমি কিন্তু আমার ইতিহাস এবং ঐতিহ্য থেকে সরে যাব। রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন। ব্রাহ্ম বুঝেন? উনি একত্ববাদী বিশ্বাস করতেন, উনি পৌত্তলিক ছিলেন। তো যেসব মুসলমানরা রবীন্দ্রনাথ বিরোধী, ও জানেই না একত্ববাদ কি। তার যে জব্বাটা, এটাও কিন্তু পারস্যের জব্বা, পারস্য থেকে আনা জব্বা। উনি যদি একটা আরবি ফার্সি লিখত তার ভাষার মধ্যে, যেহেতু তিনি একটা বিশেষ সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন, ফলে সংস্কৃতের প্রধান শব্দ বেশি তার কবিতার মধ্যে, গানের মধ্যে যদি আরবি ফার্সি বেশি থাকতো, তো উনাকে আমরা বাংলাদেশের রবি বলতাম। তো রবীন্দ্রনাথ কী দোষ করছে? আমার এটা ঐতিহ্যের অংশ রে ভাই। নজরুল আমার ঐতিহ্যের অংশ। রবীন্দ্রনাথ নজরুল কথা বাদ দেন, ডিএল রায় আমার ঐতিহ্যের অংশ। চিটাগে কি দেখেছেন? ছেলেরা গান গাইছে না? সকল দেশের চেয়ে আমার দেশের বাংলাদেশকে গান করেছেন, ডিএল রায়ের বিখ্যাত গান। আমার আবেগের সঙ্গে, আমার স্মৃতির সঙ্গে যেটা জড়িত, ভালো মন্দ মিশে, সে তো অবশ্যই আমার অংশ। তো নজরুল কি মুসলমান হলে মাফ করে দেবো? ও কি কালীর উপর গান লেখেনি? বলেন তো, লেখছেন কেন? লেখছে? উনি কীর্তন লেখেনি? লেখছে। তো আমরা কি নজরুলকে ফেলে দিই? তো এগুলি কী ধরনের চিন্তা? রাষ্ট্র কী করে গঠন করবেন যখন আপনার ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নাই? বারবার ইতিহাসটা কাটে দেন আপনারা, এই যে ছুরি দিয়ে কাটে দিয়ে রক্তাক্ত করে ফেলেন। কিন্তু তরুণদেরকে এসব ক্ষেত্রে বিভ্রান্ত উচিত না। আমি তখন এই ব্যাপারে আপত্তি করে যখন বলেছিলাম, আমি খুব খুশি হয়েছি যে জামাতে ইসলামী পরিষ্কার বলেছে যে আজমি সাহেব আমাদের দলের কেউ না। আমি জামাতকে প্রশংসা করি, জামাতের যে এই যে বিচক্ষণতা আছে, এই বিচক্ষণতার জন্য আমি জামাতকে প্রশংসা করি। যে এইটা আমাদের এখনকার তর্কের বিষয় হতে পারে, আগামী দিনে কেউ যদি খুব ভালো একটা গান লিখে ফেলে হতে পারে। এটা তো আমার তার রবীন্দ্রকে ভুলে যাবো না, থাকবে সে আমার ঐতিহ্যের মধ্যে। তাহলে ঐতিহ্য রক্ষা করাটা দেখেন কত গুরুত্বপূর্ণ। ঐতিহ্য ভুলে গেলেই ফ্যাসিস্ট হবে সমাজ। যখন ঐতিহ্য ভুলে যাবেন, সমাজ কিন্তু ফ্যাসিস্ট হয়ে যাবে। স্মৃতি ধ্বংস হলে তারা ফ্যাসিস্ট হয়ে যায়, ভুলে যায় ইতিহাস, তার মনে থাকে না। তখন শেখ মুজিবের বিরাট বিরাট মুরেল হাজির হয়ে যায়। কারণ হিস্ট্রি আপনি ভুলে যান, শেরে বাংলাকে ভুলে যান, মাওলানা ভাসানীকে ভুলে যান, 69 গণঅভ্যুত্থান ভুলে যান, সিরাজ আলম খানকে ভুলে যান,
সকলকে ভুলে যান, সিরাজ শিকদারকে ভুলে যান, আব্দুল হককে ভুলে যান, আব্দুল মতিনকে ভুলে যান। এই নামগুলো জানেন তরুণরা? কিছু জানেন না। যখন ভুলে যাবেন অবশ্যই ফ্যাসিস্ট শক্তি আবার সামনে আসবে। ফলে স্মৃতি রাষ্ট্র গঠনের অত্যন্ত মৌলিক একটা উপাদান, মনে রাখতে হবে, ভুলে যাওয়া যাবে না। ফলে ঠিক তেমনি রবীন্দ্রনাথকে মনে রাখতে হবে, তিনি আমার ইতিহাসের অংশ, তাকে জোর করে কেটে ফেলা যাবে না। 2 নম্বর হলো, কারণ তার ভাষাতে আমি একা কথা বলি না, তার ভাষাতে সারা দুনিয়ার বাংলাভাষীরা বলে, পশ্চিমবাংলার বাঙালি বলে, আসামের বাঙালি বলে, এই বিহারের বাঙালি বলে। তাহলে তিনি হলেন আমাদের আঠার মতন, আঠা বুঝি না, আঠা মতন লেগে থাকে সবগুলো বাঙালি। লেগে থাকলে আমার কি সুবিধা? আমার নিরাপত্তার জন্য সুবিধা। দিল্লি আমার উপর অত চোটপাট করতে পারে না। তাহলে দেখেন, ন্যাশনাল সিকিউরিটি কোশ্চেন জড়িত রবীন্দ্রনাথের সঙ্গে। এটাকে বলে রাষ্ট্র গঠন সংক্রান্ত চিন্তা। ঠিক আছে, এইগুলো যত ডিপলি আমরা চিন্তা করবো পারবো, ততই কিন্তু আমরা কি করব, আমরা গভীরে চলে যাবো। আমি আবার সময় নিয়ে নিচ্ছি বেশি, সরি। আমি আরো 2টা জিনিস বলবো। রাষ্ট্র যখন গঠন করতে যাব তখন কিছু, এই যে আমরা এটা বলি না, এটা কলেজ বলি, আমরা এটা কোনো সময় ইউনিভার্সিটি বলি না, বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ইংরেজি ইউনিভার্সিটির অনুবাদ। ইউনিভার্সিটির কথাটা এসেছে সার্বজনীনতা, ইউনিভার্সাল নলেজ, যেখানে কি সার্বজনীন জ্ঞান উৎপাদিত হয়, এটিকে বলে ইউনিভার্সিটি। বিশেষ জ্ঞান না, সার্বজনীন জ্ঞান, যেখানে বুদ্ধি প্রজ্ঞা সে কি করে, এমন একটা জ্ঞান হাজির করে যা সকলের জন্য গ্রহণযোগ্য। তাহলে ইউনিভার্সিটি হতে হলে আমাদের সকলের জন্য গ্রহণযোগ্য জ্ঞান আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমাদের আগামী দিনের রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে আমাদেরকে সার্বজনীন জ্ঞান কি করে উৎপাদিত হয়, কি করে তৈরি করতে হয়, এবং তার ভিত্তিতে বিভিন্ন মানুষকে কি করে আমরা ধরে রাখতে পারি একসঙ্গে। এই যে ধরে রাখতে পারা একসঙ্গে, এটাকে রাজনৈতিক ভাষায় বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী, পলিটিক্যাল কমিউনিটি। রাজনৈতিক, জাতিবাদী না, রাজনৈতিক জনগোষ্ঠী। আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হলে আমাদের মানে বিভিন্ন মতের, ঠিক আছে, বিভিন্ন ধারার, বিভিন্ন স্রোতের, ঠিক আছে, বিভিন্ন নৃতাত্ত্বিক জাতি সত্তার বহু লোক থাকবে। মান্দি থাকবে কি, চাকমা থাকবে কি, রাজবংশী থাকবে কি, বাঙালি থাকবে, কিন্তু সকলে মিলে আমরা কি, আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী। ইটস এ পলিটিক্যাল কমিউনিটি। জাতিবাদ না, জাতিবাদ না। জাতিবাদ থাকলে রাষ্ট্র গঠন করতে পারবেন না, হানাহানি করবেন। কেন? আপনি বলেন আমি হলাম মুসলমান, মানে মুসলমানরা একটা জাতি, এটা বলবেন না। আরেকদিন বলবেন না আমি সেকুলার, আমি এটা মানব না, ও মারপিট করতেই থাকবে। ঠিক তেমনি যদি আমরা ইসলামী জাতিবাদ হই, তাহলে কিন্তু বাঙালি জাতিবাদও থাকবে। আর যদি বাঙালি জাতিবাদ হই, তাহলে কিন্তু ইসলামী জাতিবাদও থাকবে। দেখেন মজাটা, দুটো কিন্তু একই মিটার, এপিটার ওপি। তাহলে আগামী দিনে রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে সকল প্রকার জাতিবাদের বিরোধিতা করতে হবে এবং সার্বজনীন দিকটা আনতে হবে। ইসলামের সার্বজনীন দিক কি? বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি কিংবা দীর্ঘ হাজার বছরের ইতিহাসে তার কোনো সার্বজনীন দিক আছে কিনা, এটাও অনুসন্ধান করতে হবে। সমস্ত কিছুকে মিলিয়ে আমাকে একটা রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্র গঠন করাটা একেবারে খালি আইনি ব্যাপার, এটা ভুল। সংবিধান লিখলে রাষ্ট্র গঠিত হয় না। তাহলে যখন আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো, তখন আমরা বুঝবো আমরা একটা রাষ্ট্র গঠনের দিকে যাচ্ছি। এখন খেয়াল করেন, মাজারগুলো ভাঙতেছে, দেখতেছেন না? কারা ভাঙতেছে? এরা কারা? এরা কি আসলে ইসলামের বেশি বেশি দরদি আমাদের দেশে? ইসলামে কি এটা আছে কি মাজারগুলো ভাঙিয়ে দেয়? আপনি মাজার সম্পর্কে সমালোচনা করতে পারেন, আপনি ফতোয়া দিতে পারেন, আপনি নিন্দা করতে পারেন, না এটা আমাদের ইসলামের মধ্যে নাই, বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে তো ফতোয়া বাস্তবায়িত করবার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। যদি না দিয়ে থাকে, আপনি কে? ভাঙতেছেন এখন? আপনি নিশ্চয় দিল্লির এজেন্ট, আর কি হতে পারে? আপনি নিশ্চয় কোনো না কোনো এই পুরোনো যে আওয়ামী লীগকে আমি উৎখাত করেছি, সে ক্ষমতা আসতে চায় বলে আপনাকে দিয়ে কাজগুলো করছে। আর কি যুক্তি? আর তো কোনো যুক্তি নাই। কারণ মাজার তো এই দেশে আমাদের সবচেয়ে প্রাজ্ঞ যারা আলেমরা আছেন,
তারা সমালোচনা করেছেন, তারা কি গিয়ে মাজার ভাঙতে গেছেন? তারা বলছে এটা আমাদের ইসলামে নাই ভাই, এই তুমি যদি এটা করো তো ঠিক আছে, তোমার আকিদা, কিন্তু আমার আকিদা এটা না, তো বলতেই পারবো আমরা। কিন্তু ভাঙতেছো কেন তুমি? কে তোমাকে অধিকার? আর যারা এইসব ফতোয়া এখন দিচ্ছে, ভাববেন, নিশ্চিত থাকবেন, সে আসলে আমাদেরকে একটা রাষ্ট্র হিসেবে, বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে দিতে চায়। এরা বাইরের শত্রু এবং তারা বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি করে। ঠিক আছে? এবং এই যে ব্যাপারগুলোকে বুঝতে, এই যে এই সময়কার প্রবলেম আমাদের, এই সময়কার যে সমস্যার সংকট, প্রত্যেকটা বাস্তব সংকট নিয়ে কথা বলাটাই হচ্ছে রাষ্ট্র গঠন করবার প্রক্রিয়া। দেখেন, আমি বলতেছি আপনাদের, আপনারা শুনছেন, অনেক হয়তো বলতে পারেন ফরাদ আপনার সময় একমত না, খুবই ভালো, আমরা আবার আলোচনা করবো দরকার হলে। কিন্তু এই যে কথা বলার মধ্যে দিয়ে যখন আমরা আমাদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব নিরসন করব, বা কিছু দ্বন্দ্ব থাকবার পরেও আমরা যদি স্থির করি যে আমরা সকলে একই বাড়িতে বাস করব, সকলেরই একই নাগরিক অধিকার, একজনের উপর আরেকজন চড়া হতে পারবে না, এটা কি বলে রাষ্ট্র? এটা কি বলে রাষ্ট্র? যে আমি একই সঙ্গে থাকবো, তোমার সঙ্গে মতপার্থক্য থাকতে পারে আমার, কিন্তু আমরা একই সঙ্গে থাকবো। একই সঙ্গে থাকার জন্য যে সকল আইন দরকার, একই সঙ্গে থাকার জন্য যে ধরনের সম্পর্ক দরকার, একই সঙ্গে থাকার জন্য যে ধরনের অর্থনৈতিক নীতি দরকার, শ্রমনীতি দরকার, বা যে কোনো বিভিন্ন প্রকার নীতি, সামাজিক নীতি দরকার, এটা আমরা একসঙ্গে বসে ঠিক করবো। এই তো রাষ্ট্রের পথে আমরা কয়েক কদম আমরা এগিয়ে গেলাম। তো আমি যে ধরনের রাষ্ট্র স্বপ্ন দেখি বা তৈরি করব, তার সম্পর্কে 2 লাইনে বলে শেষ করতে হবে। আমি যে রাষ্ট্র করব ওটা খুব সহজ, খুবই সহজ। সেটা হলো যে আমি লিখব যে আমার যে গঠনতন্ত্র তৈরি করব, সেখানে অনেক কিছু থাকবে, ওটা তো এখন আলোচনার দরকার নেই। আমি 3টে জিনিস রাখব। প্রথম হলো, রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির স্বাধীনতা হরণ করা এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা। আপনাকে রাজি? রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না। আজকে হাসিনা হোক আর যেই হোক, নতুন কি যে ডক্টর ইউনূস হোক, তিনি এমন কোনো আইন করতে পারবেন না যাতে ব্যক্তির অধিকার হরণ হয় এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয়। এটা করতে পারবে না রাষ্ট্র। রাষ্ট্রের উপরে জনগণ, রাষ্ট্র জনগণের অধীন, এটা মানে তাহলে কখনোই ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করার কোনো আমরা দেব না, আমরা যে আগামী দিনে যে রাষ্ট্রের স্বপ্ন দেখি। ঠিক আছে? আচ্ছা, আমরা যে রাষ্ট্র চাই, সে রাষ্ট্রে ব্যক্তি স্বার্থের চেয়ে সমষ্টির স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব হবে। ব্যক্তির স্বার্থের চেয়ে সমষ্টির স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব হবে। 2 নম্বর। একমত নাকি? খালি ব্যক্তি করবেন, সমষ্টি কোনো স্বার্থ থাকবে না। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, গরিব মানুষ খাইতে পারবে না, এরকম চান? চান। তাহলে রাষ্ট্রকে নিশ্চয়ই এমন সব নীতি থাকতে হবে যাতে সমষ্টির প্রতি সে দরদি থাকে, সমষ্টির স্বার্থ সে রক্ষা করে। এটা আমার 2 নম্বর প্রস্তাবনা। আর 3 নম্বর কি? রাষ্ট্র প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রাণবৈচিত্র্য এবং সংশ্লিষ্ট জ্ঞান ও ঐতিহ্য ধ্বংস করতে পারবে না। আমার পরিবেশ ধ্বংস করতে পারবে না, যে নদীতে বিষ দিবা, জলাশয়ে বিষ দিবা, বিষ দিয়ে সমস্ত মাছ মারে ফেলবা, আমার কোনো খাদ্যের সংস্থান থাকবে না, পুষ্টির সংস্থান থাকবে না, এটা হতে পারবে না। আমার মাটি নষ্ট করবা আধুনিকতার নামে, টেকনোলজির নামে, না, এটা করবে না। তাই রাষ্ট্র প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রাণ বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট জ্ঞান ও ঐতিহ্য ধ্বংস করতে পারবে না। 3টা খুব সহজ। এই 3টে নীতি যদি আমরা এখন করতে পারি, এই 3টে নীতি আমরা করতে পারি, আমরা বিশাল উল্লঙ্ঘন করে দেব বাংলাদেশ। বাকি যা কিছু রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবার, আমরাদের নিয়ন্ত্রণ করবার, বিদেশি শক্তিকে নিয়ন্ত্রণ করবার, কর্পোরেশনগুলোর মুনাফা নিয়ন্ত্রণ করবার নীতি 3টা। দেখেন কত সহজ। আমরা যত আলোচনা করব আরও সহজ হয়ে যাবে। আমরাও বুঝবো যে কেন এটা দরকার, কেন প্রাণ, প্রকৃতি, প্রাণের বৈচিত্র্য রক্ষা করা জরুরি, এগুলো আমরা বুঝবো। কেন ব্যক্তির অধিকার রাষ্ট্র হরণ করতে পারবে না, এটা আমরা বুঝবো। ঠিক আছে না? আর এটার সঙ্গে যুক্ত কী ধরনের পুলিশ আমরা তৈরি করবো, কী ধরনের পুলিশে
আমরা ব্যবস্থা চাই। এখন যে সেন্ট্রালাইজ যে পুলিশ ব্যবস্থা আছে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি, আমরা ডিসেন্ট্রালাইজ হতে পারি, স্থানীয় সরকারকে শক্তিশালী করব। ওটা নিয়ে আমি আজকে আর আলোচনা করছি না, কিন্তু আমরা মনে করি যে এই তিনটা নীতিগত দিক যখন মাথার মধ্যে রাখবেন এবং রাষ্ট্র এবং সরকারের পার্থক্য এটা যখন আপনারা আলাদা করতে শিখবেন এবং নিজের লক্ষ্যটা এক সুনির্দিষ্ট ফোকাস থাকবেন, আমরা কিন্তু জিতব। আমাদেরকে পৃথিবীতে কোনো শক্তি নেই আমাদেরকে ঠেকাতে পারে। শেষ যেটা হলো এই বাংলাদেশে তরুণরা একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে, শুধু প্রাউড অফ ইট, আপনাদের গর্ব করা উচিত। এটা দুনিয়া কাঁপাই দিয়েছে, এটা বাংলাদেশে নাই, এটা দুনিয়া কিন্তু কাঁপতেছে, টলমল 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 করছে, তাকিয়ে আছে আপনাদের দিকে। আমি সকালে যখন কথা বলছিলাম আমি তরুণদের দিকে তাকাইছিলাম। যখন ফরাসি বিপ্লব হয়েছিল দুনিয়াও কেঁপে উঠেছিল, এরকম ফরাসি বিপ্লব হয়েছে, এই বিপ্লব 100 গুণ বেশি গুরুত্বপূর্ণ। আর আমার লেখা আমি বুঝে বলবো কেন বেশি গুরুত্বপূর্ণ। আমার বয়স হয়েছে, আমাকে আপনারা যেন ব্যর্থ হতে দেবেন না। এই যে প্রত্যাশা, এই যে আশা, এই আশাটা নিয়ে আপনারা দাঁড়ান, আমরা দুনিয়াকে দেখাই দেব বাংলাদেশ কোন জিনিস, আমাদের বাঘের বাচ্চারা কেমন, এটা আমরা সকলকে আমি ধন্যবাদ। ফরহাদ মোজাফফর ভাইকে ধন্যবাদ জানাই। একই সাথে আমরা ক্ষমা প্রার্থনা করছি আমাদের সময় সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন সমস্যার জন্য। আর একটা বিষয়ে দুঃখ প্রকাশ করছি যে আমাদের এখানে আরও 2 জন অতিথি আসার কথা ছিল। আমাদের ফারজানা ওয়াহিদ সায়ান আপু, তিনি 2টা কর্মশালার কারণে আসতে পারেন নাই, এজন্য দুঃখ প্রকাশ করেছেন। এবং লতিফুল ইসলাম শিবলি ভাই ঢাকার বাইরে থাকার কারণে আসতে পারেনি। এ পর্যায়ে